আন্দোলনের তীব্রতা সইতে না পেরে দেশ ছেড়ে পলায়ন করেছেন আমাদের সেই কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আশ্রয় নিয়েছেন ভারতের দিল্লিতে, কিন্তু ভারত সরকার তাকে নিয়ে শঙ্কায় পড়ে গেছে। আর এতে হিন্দুদের অবস্থা ভালোই চলছে, অর্থাৎ তাদের গণমাধ্যম উঠে পড়ে লেগেছে হাসিনাকে নিয়ে। এবার জানাবো সেই বিস্তারিত কথা, ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত। কথা বলছি আমরা, শরণার্থীর ওপর প্রভাবের কথা বলছি। কাকে নিয়ে? কেন্দ্রীয় চরিত্রকে। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শেখ হাসিনা, যাকে নিয়ে দিল্লি কিন্তু বেশ চূড়ান্ত গোপনীয়তা একেবারে রেখে দিয়েছে আগাগোড়া, যাকে ঘিরে ডামাডোল। তার এবার একটুখানি উত্থান আর পতন আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটু হাসিনার কথা বলি আপনাদের। শুরু করি একেবারে 1947 সাল থেকে 28শে সেপ্টেম্বর গোপালগঞ্জে জন্ম শেখ হাসিনার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা ফজিলাতুন্নেসা এবং 5 ভাই বোন, তাদের মধ্যে বড় ছিলেন শেখ হাসিনা। তারপর চলে আসি একেবারে 1966 সাল, ছাত্র রাজনীতিতে হাত পাকাতে শুরু করলেন, মানে হাতে খড়িতে হলো শেখ হাসিনার। তারপর 1967-তে এম.এ. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে, দম্পতির 2 সন্তান হলো, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। তারপর চলে আসি 1975-এর 15ই আগস্ট সেনা অভ্যুত্থানে নিহত মুজিবর এবং তার পরিবারের সদস্য, কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানা ইউরোপে থাকার জন্য বেঁচে যান। 1981-তে চলে আসি। এরপর 1981-তে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরলেন হাসিনা। এরপর 2004 ঢাকায় গ্রেনেড হামলা হয় এবং অল্পের জন্য বেঁচে যান শেখ হাসিনা। তারপর 2008 থেকে 2009 জাতীয় সংসদে আওয়ামী লীগের বিপুল জয় আমরা দেখি এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। তারপর 2008 থেকে 9 5ই জানুয়ারি 2014 বিতর্কিত ভোটে ফের জয়। বিতর্কিত বললাম তার কারণ বিরোধীদের এমনটাই অভিযোগ ছিল। 2019 থেকে 2024 দুবারই ভোটে জয় এবং প্রহসন বলে দাবি করে এই ভোটগুলোকে বিরোধীরা। এরপর 2024-এর 5ই আগস্ট আমরা দেখলাম প্রধানমন্ত্রী পদে ইস্তফা, দেশত্যাগ শেখ হাসিনার। এই দিনে যারা কেয়ারটেকার গভর্নমেন্ট বা বাংলাদেশের যে গভর্নমেন্ট আসবে, তারাও কিন্তু শেখ হাসিনাকে খুব একটা ভালো চোখে দেখবে না। ভারতবর্ষ যদি শেখ হাসিনাকে অনেক দিনের জন্য রাখার পরিকল্পনা করে বা আশ্রয়ে দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা। এবং চীন ইচ্ছে করে এই সুযোগে যতটা পারবে ইন্ধন আইএসআইয়ের মাধ্যম দিয়ে বাংলাদেশের যা সমস্ত ভারত বিরোধী শক্তি আছে তাকে মদত দেওয়ার। সারাদিন ধরে আমরা অশান্তির ছবি দেখাচ্ছি, কিন্তু আমরা চাই শান্ত হোক বাংলাদেশ। তাই শান্তির কথা বলছি, যে কথা বারবার করে মনে করিয়ে দিচ্ছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার কথা দিয়ে শেষ করব আজকের TV9 স্পেশাল। এই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যে 6:30, সময় এখন TV9 স্পেশালে। এই মুহূর্তে স্পেশাল কি? অবশ্যই বাংলাদেশ। সারা দিন ধরে বাংলাদেশের কথাই তো বলেছি আমরা। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি ভালোবাসা আছে বলেই ওপার বাংলার এই ছবি আমরা দেখতে চাই না। স্বাধীনতা মানে উদারশীলতা, কখনোই অরাজকতা নয়। এ কোন স্বাধীনতা দেখছি আমরা? দেশ ছাড়তে বাধ্য হয়েছেন হাসিনা, তবু হিংসা অব্যাহত, চলছে লুটপাট, মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে। কবে শান্ত হবে বাংলাদেশ? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনীতিতে যাকে আয়রন লেডি বলা হয়, সেই মুজিব কন্যার ডিফেন্স একেবারে ভেঙে চুরমার। কার্যত পালিয়ে বাঁচলেন। অবস্থা এমনই যে ছেলে জয় বললেন যে মা আর রাজনীতিতে ফিরতে চান না, তিনি এতটাই শোকাহত। তাহলে শেখ হাসিনার ভবিষ্যৎ? আপাতত দিল্লিতেই আছেন, কিন্তু স্থায়ী আশ্রয়ের খোঁজ করছেন। দাপুটে এক শাসকের এহেন পরিণতির কারণ কি? অনেকেই বলছেন দুর্নীতি, একগুঁয়েমি, ঔদ্ধত্য এই পতনের কারণ। সেনার শাসন, অন্তর্বর্তী সরকার, ছাত্র আন্দোলন, কোন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ? কি ভবিষ্যৎ সোনার বাংলার?
বিশ্লেষণ করব আজকের স্পেশালে। আজকের স্পেশাল হাসিনার দুঃসময়। দফায় দফায় 15.5 বছরের শাসন, শেষমেশ প্রাণ হাতে করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। কিন্তু এই পরিণতি কেন হলো মুজিব কন্যার? কেন এভাবে উৎখাত হতে হলো মাতৃভূমি থেকে? অবস্থা এমন হলো যে দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিট হাতে পেলেন হাসিনা। জাতির উদ্দেশ্যে ভাষণটুকুও দিতে পারলেন না। এই পরিস্থিতির জন্য বাংলাদেশের বাসিন্দাদের একাংশ বলছেন দুর্নীতি, একগুঁয়েমি, ঔদ্ধত্যের ফলে পতন হলো হাসিনার। আমরা 15টা বছর যে কষ্টে ছিলাম, কোনো কিছু বলার অধিকার ছিল না, আমাদের কোনো স্বাধীনতা বলে কিছু ছিল না। এটা বহির্বিশ্ব জানতো না যে আমাদের যে কি পরিমাণ এটা শ্বাসরুদ্ধকর অবস্থা। অনেকেই বলছেন চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মাসখানেক আগে পড়ুয়াদের যে আন্দোলন শুরু হয় তাতে সরকারের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এই সময় হাসিনা দলের একাধিক সংগঠনকে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিরোধের চেষ্টা করেন। এমনকি আন্দোলন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন হাসিনা। এতে আরও খুশি ওঠেন ছাত্রছাত্রীরা। যখনই শেখ হাসিনা তার নীতি থেকে সরে গেছে, যেখানে সে রক্ত পিপাসু হয়ে গেছে, তখনই কিন্তু ছাত্ররা তার আন্দোলনে নেমেছে। উনি যে বক্তৃতাগুলো দিয়েছেন, যে ভাষণগুলো দিয়েছেন, সেখানে কিন্তু হিংস্রতা ছিল, সেখানে কিন্তু কোমলতা ছিল না, মায়া ছিল না, ভালোবাসা ছিল না। বাংলাদেশের নাগরিকদের একাংশ বলছেন হাসিনার জমানায় দুর্নীতির অভিযোগ তো ছিলই, পাশাপাশি উঠে আসে টাকা পাচারের কথা। পাশাপাশি করোনা পর্ব থেকে অর্থনীতিতে যে মন্দা শুরু হয়, তারপর দিশা দেখাতে পারেননি হাসিনা। আওয়ামী লীগ ক্রমশ একা হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে হাসিনার বিদায়ের পর বাংলাদেশের বাসিন্দাদের একাংশ বলছেন তাঁরা যেন স্বাধীনতা পেলেন। যারা অরিজিনালি শিক্ষিত, মেধাবী, তাদের চাকরি না হওয়াতে তাদের এই আন্দোলনটা শুরু করে। এই আন্দোলনটা যদি প্রধানমন্ত্রী মেনে নিত তো উনি থাকতো, মেনে না নিচ্ছে তারপরেও কিছু অসাবধানতা করার জন্য ওনাকে এই দেশ ছাড়তে হয়েছে। কোন রকমে প্রাণ বাঁচিয়ে ভারতে আসতে পেরেছেন হাসিনা, কিন্তু তার দলের নেতা কর্মীরা তারা তো এখন উন্মত্তদের টার্গেট। অবাধে লুটপাট, ভাঙচুর চলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে। বেছে বেছে তাদের বাড়িতেই হামলা হচ্ছে। সূত্রের দাবি, পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতা মন্ত্রী 14 জুলাই থেকে ফ্লাইটের টিকিট কেটে রেখেছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার রাতেই সিঙ্গাপুর চলে যান। সূত্রের খবর, দেশত্যাগী মন্ত্রী, এমপি ও নেতার সংখ্যা শতাধিক। তারা ভারত, থাইল্যান্ড, চীন, সিঙ্গাপুর, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া এবং দুবাইতে চলে গিয়েছেন। হাসিনা বিরোধী আন্দোলন এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লীগের সাংসদ মাশরাফি মোর্তাজার বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। হাসিনা দেশ ছাড়ার পরও হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা। গোয়েন্দাদের বক্তব্য সত্যি উদ্বেগে রাখছে আমাদের। চিন্তা আরও আছে, সমস্যার নাম শরণার্থী। কারণ ওপার বাংলায় আক্রান্ত সংখ্যালঘুরা। প্রাণ ভয়ে দেশ ছাড়ার হিড়িক কি বাড়বে? প্রশ্ন তো উঠছেই। কত শরণার্থী আসতে পারেন ভারতে? বাংলার উপর শরণার্থীর চাপ বাড়বে। শরণার্থীর চাপ বাড়লে চাপ তো পড়বে কোষাগারেও। কতটা আর্থিক চাপ পড়তে পারে বাংলার ঘাড়ে? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই প্রসঙ্গে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? কি আশঙ্কা বিরোধী দলনেতা? শোনাবো আপনাদের। হয় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। 1 কোটি তো অনেক দূরের কথা, 10 লক্ষ যদি এসে পৌঁছয় তাহলে কোষাগারের ওপর একটা বড় প্রভাব পড়বে। সেটা কি আর বলার অপেক্ষা রাখে? এছাড়াও তো আরো সমস্যা রয়েছে, যেমন বাংলাদেশের অশান্তির জন্য সীমান্তের বাণিজ্য, সেটাও তো একেবারে 12টা বাজতে চলেছে। কেন এই কথা বলছি দেখাবো আপনাদের। বিগ ওয়ালে দেখাবো আপনাদের জ্বলছে বাংলাদেশ ব্যবসার কিরকম সর্বনাশ হচ্ছে। দেখুন, এক একটা সীমান্ত ধরে যদি আমরা বলি, তাহলে পেট্রাপোল সীমান্তের কি ছবি আমরা দেখতে পাচ্ছি। দৈনিক লেনদেন 200 কোটি। বাংলাদেশে রপ্তানি হয় কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মশলা। কত ট্রাকে যাতায়াত হয়? প্রায় প্রত্যেক দিন 500 ট্রাকের যাতায়াত হয়। ভাবুন তাহলে। এরপর
এরপর যদি হিলি সীমান্তের কথা বলি, সেই হিলি সীমান্তে দৈনিক লেনদেন হয় 10 কোটি টাকার। বাংলাদেশে রপ্তানি হয় কি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মশলা, এবং কত ট্রাকের যাতায়াত হয়? 10 রীতিমতো 110 ট্রাকের যাতায়াত হয়। এরপর চ্যাংড়াবান্ধা। এই চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকায় দেখা যাচ্ছে দৈনিক লেনদেন হয় প্রায় 50 কোটি টাকার। বাংলাদেশে রপ্তানি হয় কি পাথর, পেঁয়াজ, কাঁচামাল, প্রসাধন সামগ্রী, এবং তারপর কত ট্রাকের যাতায়াত? প্রায় 500 থেকে 600 ট্রাকের যাতায়াত হয় এই কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। এরপর দেখাবো আপনাদের ফুলবাড়ি সীমান্ত। সেখানে বাংলাদেশে রপ্তানি হয় কি পাথর রপ্তানি করা হয়, এবং সেখানে ট্রাকের যাতায়াত কত? এখানেও 500 থেকে 600 ট্রাক এই জলপাইগুড়ির ফুলবাড়ি সীমান্তে যাতায়াত করে। এরপর দেখাই আপনাদের মহদেপুর সীমান্তের কথা যদি বলি, তাহলে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে রপ্তানি হয় কি পেঁয়াজ, পাথর, কাঁচা লঙ্কা, এবং সেখানে কত ট্রাকের যাতায়াত হয়? প্রতিদিন প্রায় 400 ট্রাকের যাতায়াত হয়। তাহলে ভাবুন, যদি এই আনরেস্ট চলতেই থাকে তাহলে এই ব্যবসার ওপর, এই রপ্তানির ওপর কতটা প্রভাব পড়তে পারে। তাকে কোথায় রাখা হচ্ছে সে বিষয়ে সঙ্গত কারণেই, নিরাপত্তার কারণেই কোনো তথ্য সামনে নিয়ে আসছে না ভারত সরকার। কিন্তু কূটনৈতিক মহলে যে জল্পনা চলছে, বাংলাদেশের মাটিতে যেভাবে হাসিনা বিরোধী জনমত ক্রমশ জোরদার হয়েছে, যেভাবে বিক্ষোভের আগুন হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, যেভাবে বাংলাদেশের মাটিতে পরবর্তী সরকার আওয়ামী লীগকে বাদ দিয়ে তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে ভারতের মাটিতে হাসিনাকে যদি পাকাপাকিভাবে রাখা হয়, তাহলে পরবর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আমার সহকর্মী জ্যোতির্ময় যে কথাটা বলছিলেন, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবটাই আওয়ামী লীগকে বাদ দিয়ে, শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি বাংলাদেশ চলার কথা ভাবে, তাহলে সেক্ষেত্রে ভারত বাংলাদেশ এই সম্পর্কের ওপর একটা বড় প্রভাব পড়বে। এবং এই যে আলোচনা করছি আমরা, সীমান্তে ডামাডোলের কথা বলছি আমরা, ব্যবসায় প্রভাবের কথা বলছি আমরা, শরণার্থীর ওপর প্রভাবের কথা বলছি, কাকে নিয়ে? কেন্দ্রীয় চরিত্রকে। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শেখ হাসিনা, যাকে নিয়ে দিল্লি কিন্তু বেশ চূড়ান্ত গোপনীয়তা একেবারে রেখে দিয়েছে আগাগোড়া, যাকে ঘিরে ডামাডোল। তার এবার একটুখানি উত্থান আর পতন আপনাদের বোঝানোর চেষ্টা করি। একটু হাসিনার কথা বলি আপনাদের। শুরু করি একেবারে 1947 সাল থেকে